আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে চ্যাপ্টার 2.1 অর্থাৎ মুনাফা অধ্যায়ের মূল বইয়ের উদাহরণে যে অঙ্কগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর এই ভিডিওতে হচ্ছে আমরা আ এই অধ্যায়ের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো সমাধান করব ইনশাআল্লাহ। ওকে? তো আমরা শুরু করতেছি আমাদের ১ নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে বলা আছে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ৳৫৭৬ হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? মানে আমাদের বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটা আরকি বের করতে হবে। ঠিক আছে? আমাদের দেওয়া আছে পাইকারি বিক্রেতা লাভ করে কত? পাইকারি বিক্রেতা লাভ করে হচ্ছে 20% এবং খুচরা বিক্রেতা সেও লাভ করে 20%। আর দ্রব্যটির হচ্ছে খুচরা বিক্রয় মূল্য ৳৫৭৬। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে এরকম, মনে করো পাইকারি বিক্রেতা কোনো একটা কোম্পানি থেকে পাইকারি বিক্রেতা মনে করো কোনো একটা কোম্পানি থেকে কিনে নিয়ে আসছে। আ মানে সে কোনো একটা দাম দিয়ে কিনে নিয়ে আসছে। ঠিক আছে? কোনো একটা কোম্পানি থেকে পাইকারি বিক্রেতা সে হচ্ছে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসছে। ঠিক আছে? তো জিনিস কিনে এনে এবার খুচরা বিক্রেতা কি করছে? পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা কিনে নিয়ে আসছে। আর খুচরা বিক্রেতার কাছ থেকে সেই জিনিসটা মনে করো আমরা কিনি। ঠিক আছে? স্বাভাবিকভাবেই। তো সেই জিনিসটা যে খুচরা বিক্রেতা আছে, এই খুচরা বিক্রেতা সেই জিনিসটা আমাদের কাছে মনে করো ৳৫৭৬ সেই জিনিসটা বিক্রি করছে। আর এই খুচরা বিক্রেতা লাভ করছে কত পার্সেন্ট? 20% এবং পাইকারি বিক্রেতা সেও লাভ করছে 20%। ওকে? তো এখন এখন এই পাইকারি বিক্রেতা এই কোম্পানির কাছ থেকে কত টাকা দিয়ে কিনছিল? এই পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনছিল সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা এটা ২ টা ধাপে করব। মানে ২ টা ক্ষেত্র বানাবো এখানে। একটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্র, আরেকটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্র। ঠিক আছে? তো দেখো, আ যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এটা দেওয়া আছে আমাদের কাছে। তো আমরা এই শেষ থেকে শুরু করব। মানে আমরা ১ম এই ধরে নিব, আমরা ২ টা ক্ষেত্র তৈরি করব। মনে করো ১ম টার নাম দিলাম হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্র। খুচরো খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার ক্ষেত্রে তো ধরে নিলাম ১ম এই আমরা ধরে নিচ্ছি এই খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে তো কোনো একটা দাম দিয়ে কিনছিল, তাই না? তো সেটা কত আমরা জানি না। তো আমরা ১ম এ ধরে নিলাম খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা হচ্ছে ৳১০০। ঠিক আছে? আমি এত কিছু লিখলাম না যেহেতু এখানে জায়গার অভাব। তো আমি সংক্ষেপে লিখলাম। তো তোমরা লিখে নিবা যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে আমরা ধরে নিচ্ছি ৳১০০। ঠিক আছে? মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে ৳১০০। তাহলে যেহেতু খুচরা বিক্রেতা কতটুকু লাভ করছে? 20% লাভ করছে, তাই না? তো যেহেতু 20% লাভ করছে তাহলে 20% লাভে 20% লাভ যদি সে করে থাকে তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? ১০০ বিক্রয় মূল্যটা হবে ১০০ যোগ হচ্ছে ৳২০। 20% বলতে ৳১০০ য় ৳২০ আর 20% লাভ বলতে ৳১০০ থেকে ৳২০ বেশি। ঠিক আছে? অর্থাৎ ৳১২০ য় সে হচ্ছে মানে খুচরা বিক্রেতা সে হচ্ছে এটা বিক্রি করছে। ধরে নিলাম। ঠিক আছে? ধরে নিছি কি খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা হচ্ছে ৳১০০। আর যেহেতু সে 20% লাভ করছে তাহলে তার বিক্রয় মূল্য হওয়া উচিত ৳১২০। ঠিক আছে? এখন আমরা এখানে লিখব, যেহেতু দেওয়া আছে খুচরা বিক্রেতার যে বিক্রয় মূল্য এটা তো আমাদের কাছে দেওয়া আছে, তাই না? আমাদের বের করার টার্গেট কি খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে কিনছে সেটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে? মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারি সেটাই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে। তাই না? তো এখন আমরা এবার এভাবে লিখব যে যদি মানে খুচরা বিক্রেতার ক্ষেত্রে, ঠিক আছে? যদি আ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ৳১২০ হলে বিক্রয় মূল্য ৳১২০ হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য ৳১০০। তাহলে এই যে এটা তো ধরে নিছি আমরা, তাই না? তো তাহলে অতএব বিক্রয় মূল্য যদি ৳১ হয় তাহলে ক্রয় মূল্য হবে কত? ১০০
ভাগ হচ্ছে ১২০ টাকা। ঠিক আছে? যখনই ১ আসবে তখন একে আমরা ভাগ করে দিব। অতএব এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে আমাদের, যে খুচরা বিক্রেতার যে বিক্রয় মূল্যটা ছিল ৳৫৭৬ তাহলে আমরা এটা ব্যবহার করব এবার। যদি ৳৫৭৬ বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য আমাদের কত হবে? যখন আমরা ১ আনবো তখন হচ্ছে ভাগ করব। আর এই ৩ নাম্বার লাইনে যা আসবে ওটা আরকি সরাসরি আমরা গুণ করে দিব। ১০০ গুণ ৫৭৬ ভাগ হচ্ছে ১২০ টাকা। ঠিক আছে? তো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে আসে হচ্ছে আ ৪৮০ টাকা। ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে আ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আর যেটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে আমার কি গেল? এটা হচ্ছে আমার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য গেল। ঠিক আছে? তো এটা যদি আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হয়, তাহলে এটাই হবে আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার ধাপ গেল। এবার আমরা পাইকারি বিক্রেতার ধাপে যাই। আ ১ নম্বর অঙ্কই ওইটাই। তো এটা এবার লিখো যে লিখলাম হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কি করব? পাইকারি বিক্রেতার আমরা তো পাইছি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? এটা তো আমরা এই যে এখান থেকে পাইছি আগের লাইন, তাই না? মানে আগের পৃষ্ঠায় পাইছি যে আ পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে আ ৳৪৮০ এটা আগের পৃষ্ঠায় আমরা পাইছি। তাই তো? এখন গেল। তাহলে আবার সেম আগের মতোই। ধরে নিলাম, ধরি পাইকারি বিক্রেতার যেই ক্রয় মূল্য, মানে এটা, যে পাইকারি বিক্রেতা ১ম এ যে কিনছিল, এই যে কোন একটা কোম্পানি থেকে সে পাইকারি বিক্রেতায় কত টাকা দিয়ে কিনছিল সেটা আমাদের বের করতে হবে, তাই না? তো ধরে নিচ্ছি আমরা পাইকারি বিক্রেতার যেই ক্রয় মূল্য সেটা হচ্ছে ৳১০০ আমরা ধরে নিলাম। ওকে? আগের মতোই সেম। ধরি বিক্রেতার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আমরা জানি না। তো আমরা ধরে নিলাম আ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে ৳১০০। এখন যেহেতু আবার এখানে বলা আছে দেখো, যে পাইকারি বিক্রেতা কত লাভ করেছে? খুচরা বিক্রেতাও ২০% এবং পাইকারি বিক্রেতাও ২০% লাভ করছে। তো তাহলে ২০% লাভে ২০% যদি লাভ করে তাহলে ২০% লাভে পাইকারি বিক্রেতার আ বিক্রয় মূল্য হবে কত? ১০০ প্লাস হচ্ছে ৳২০। অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে ৳১২০। ঠিক আছে? তো আগের মতই সেম একইভাবে করব, যে যদি ক্রয় মূল্য সরি যদি বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য ৳১২০ হয় বা বিক্রয় মূল্য ৳১২০ হলে ক্রয় মূল্য হবে হচ্ছে ৳১০০। ঠিক আছে? এখন অতএব বিক্রয় মূল্য ৳১ হলে ক্রয় মূল্য হবে ১০০ ভাগ হচ্ছে ৳১২০। আবার অতএব বিক্রয় মূল্য যদি কত পাইছি এখানে দেখো, আমরা এটা কিন্তু পাইছি যে বিক্রয় মূল্য কত? ৳৪৮০ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে? তো এর সাহায্যে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আরকি বের করব। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ১০০ মানে ৳৪৮০ হলে ক্রয় মূল্য কত হবে? এইটা সরাসরি গুণ হয়ে যাবে। ঠিক আছে? তো ১০০ মানে বেশি হবে এটা বোঝাতে আমরা গুণ করতেছি। ঠিক আছে? ১০০ গুণ হচ্ছে ৪৮০ ভাগ হচ্ছে ৳১২০। তো যদি একটু ক্যালকুলেশন করি আমরা কত আসে একটু দেখি। ১০০ গুণ হচ্ছে ৪৮০ ভাগ হচ্ছে ১২০। তো ক্যালকুলেটরে একটু ক্যালকুলেশন করলে দেখবা যে অ্যান্সার আসে ৳৪০০। ৳৪০০ এটা হচ্ছে আমাদের
পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্য ছিল সেটা। অর্থাৎ এই যে এখানে আমাদের কি চাইছিল? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? সেটা আমরা বের করছি। অ্যান্সার হচ্ছে আমাদের কত? ৳400 হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এভাবে উত্তর লিখবা তোমরা অ্যান্সার। ঠিক আছে? তো দেখো এটা যেভাবে আমরা করছি এভাবে না করে একটা শর্টকাট পদ্ধতিতেও করতে পারতাম। ঠিক আছে? যেমন তোমাদের আমি দেখাই একদম শর্টকাট একটা পদ্ধতি। সেটা হচ্ছে মনে করো যেহেতু এখানে জায়গা নেই, আ আচ্ছা পাশের পৃষ্ঠায় দেখাই। শর্টকাট, ঠিক আছে? তো শর্টকাটটা হচ্ছে এরকম মনে করো এখানে যে অঙ্কটা আছে পাশের পৃষ্ঠায় না এখানেই দেখাই। যেহেতু এখানের অঙ্ক। দেখো এই জিনিসটাকে যদি আমরা এত কিছু না করে সরাসরি আমাদের কত টাকা দেওয়া ছিল এখানে দেখো। এখানে কত টাকা দেওয়া ছিল? ৳৫৭৬ আমাদের দেওয়া ছিল, তাই না? যে এটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাই না? এটা তোমাদের দেওয়া ছিল যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? ৫৭৬। এখন ২ জনে লাভ করছে ২০% ২০% করে। এখন এটাকে আমরা যদি এত কিছু না করে সরাসরি এই ৫৭৬ যেটা আছে, ৫৭৬ এটাকে যদি আমরা ১.৪৪ এটা দিয়ে ভাগ করতাম, তাহলে কিন্তু আমাদের এত ক্যালকুলেশন এই যে ২ পৃষ্ঠায় যে ক্যালকুলেশন করলাম, এগুলো এত কিছু করা লাগতো না। সরাসরি আমাদের অ্যান্সার ৪০০ চলে আসে। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। একদম ১ লাইন, ১ লাইনেও কিন্তু লেখা লাগতেছে, লেখা লাগতেছে না কিন্তু। জাস্ট নরমাল। যদি এমসিকিউ আসে তাহলে কিন্তু এভাবে তোমরা খুব সহজে করতে পারো। যে ৫৭৬ কে আমি জাস্ট 1.44 দিয়ে ভাগ করছি। এখন কোয়েশ্চেন হচ্ছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 1.44 মানে ১.৪৪ এটা কোত্থেকে আসলো? ঠিক আছে? এটা কোত্থেকে আসলো এই ১.৪৪? আমি কি করছি ৫৭৬ কে ১.৪৪ দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার শেষ। এটাই অ্যান্সার। ঠিক আছে? এটা কিভাবে আসলো? তো এটা যদি আমি লিখি একটা সূত্র আছে যে শর্টকাট সূত্র, সেটা হচ্ছে k ভাগ হচ্ছে 1 প্লাস x ইনটু হচ্ছে 1 1 প্লাস y। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি? শর্টকাট পদ্ধতি। ঠিক আছে? মানে পদ্ধতি বলতে একটা সূত্র। তো এখানে k এর পরিচয় কি? k টা বলতে আমরা বুঝবো এই যে এই k বলতে আমরা বুঝবো যে এই যে খুচরা বিক্রেতার মানে সর্বশেষ যে বিক্রেতা, খুচরা বিক্রেতা তার যেই বিক্রয় মূল্য থাকবে সেটার মান হচ্ছে k। তো আমি কি করছি এই ৫৭৬ কে আমি এখানে বসাই দিছি। ঠিক আছে? তো এরপরে আর x এর পরিচয় কি? এই যে ২ জনে কত% লাভ করছে সেটা হচ্ছে xy এর পরিচয়। একজনের মানে x এর জায়গায় কি একজন যত পার্সেন্ট লাভ করেছে সেটা বসাবো। আর আর y এর জায়গা হচ্ছে কি আরেকজন যত পার্সেন্ট লাভ করছে ওইটা বসাবো। তো এখানে যদি বসায় দাও তাহলে কিন্তু অ্যান্সার সরাসরি ৪০০ চলে আসে। ঠিক আছে? তাহলে এই ২ পৃষ্ঠার এত ক্যালকুলেশন আর করা লাগে না। ঠিক আছে? এটা কিন্তু শর্টকাট পদ্ধতি। ঠিক আছে? এখন এখন আমি এখানে 1.44 দ্বারা কেন ভাগ করছিলাম? কারণ হচ্ছে এই নিচে ২ টা যেহেতু ২ পাশেই 20% তো নিচে ২ টা গুণ করলে 1.44 আসে। ঠিক আছে? এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করতে পারো। তো যাই হোক এটা আমরা ২ নম্বর অঙ্কে যাচ্ছি। আমাদের ২ নম্বর অঙ্কে কি বলছে দেখো যে একজন দোকানদার কিছু ডাল আ ৳২,৩৭৫ য় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ৬% লাভ হতো এটা বের করতে হবে। মানে ১ম বার কি করছে? কিছু ডাল ৳২,৩৭৫ য় বিক্রি করছে। তার কি হয়েছে? ৫% ক্ষতি হয়েছে। আর আর আমাদের কাছে কোয়েশ্চেন করছে কত টাকায় যদি আমরা বিক্রি করতাম তাহলে ৬% হচ্ছে তার লাভ হতো। ঠিক আছে? তো আমরা কিভাবে করব? এটা আমরা করব হচ্ছে দেখো এখন ১ম এ কি হয়েছে? যখন এই টাকায় সে বিক্রি করছে তখন তার ৫% ক্ষতি হয়েছে। তাই না? তো আমরা ১ম এই ধরে নিই, মনে করো আমরা লিখলাম যে ধরি যে বিক্রেতা তার হচ্ছে আ ক্রয় মূল্যটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আ ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে ৳১০০। মানে এই দোকানদারের। ঠিক আছে? তো ধরি ক্রয় মূল্য হচ্ছে দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে ৳১০০। এখন এখন যেহেতু ৫% ক্ষতি হয়েছে, তার মানে অতএব ক্ষতি সরি ক্ষতি না, অতএব যেহেতু ৫% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে তার বিক্রয় মূল্য এখানে আরেকটু লিখি যে ৫% ক্ষতিতে বিক্রয় মূল্য, অতএব তার হচ্ছে ৫% ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে? যেহেতু ক্ষতি হইছে তার ১০০ থেকে ৫ বাদ যাবে। তার মানে হচ্ছে তার বিক্রয় মূল্যটা কত হবে? ৳৯৫ হবে। এরপর
যদি সে 6% লাভ করতে হতো, এখন কোশ্চেন করছে আমাদের কি, আমাদের কাছে কোশ্চেন করছে এখন যে কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো, মানে সেই লাভ মানে কত টাকা, সেই টাকার পরিমাণটা বের করতে হবে। তো 6% যদি যদি সে লাভ করতে চাইতো, আমরা ধরে নিচ্ছি তার ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা। তো যদি 6% লাভ করতে চাইতো, মানে তাহলে তার বিক্রয় মূল্য কত হতে হতো? তাহলে 6% লাভে যদি সে লাভ করতো আর কি, 6% লাভে বিক্রয় মূল্য 6% লাভে হচ্ছে বিক্রয় মূল্যটা 100 যোগ 6, অর্থাৎ 106 টাকা হতে হতো, তাই না? এখন দেখো, আমরা বের করতেছি কি, আবার বলি, আমরা বের করতেছি যে হচ্ছে কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো সেই টাকার পরিমাণ। ওকে, এখন যদি লিখি এভাবে যে ক্ষতি, যখন তার ক্ষতি হয়েছিল, ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 106 টাকা, তাই না? এরকম। তাহলে অতএব আমরা যদি এভাবে লিখি যে ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য ভাগ হবে 106 ভাগ হচ্ছে 95 টাকা। তাহলে অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য এই যে এই কয় টাকা, এই কয় টাকায় যখন বিক্রি করছিল তখন তো তার 5% ক্ষতি হয়েছিল, তাই না? তো সেটা লিখতেছি আমরা যে ক্ষতিতে বিক্রয় মূল্য এত টাকা হলে 2375, মানে 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হওয়া উচিত যে 106 গুণ হচ্ছে এত। এখানে যেটা আসবে এখানে সবসময় এটা আমরা গুণ করব, ঠিক আছে? 2375, 2375, ঠিক আছে? ভাগ যাবে কত, এখানে যা ছিল অর্থাৎ 95। তো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো কত আসে আমরা একটু দেখি। 106 গুণ হচ্ছে 2375 ভাগ হচ্ছে 95, তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 2650, অর্থাৎ 26 মানে 2650, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসে যে এত টাকা। যদি এত টাকা হবে, যদি সে হচ্ছে 6% লাভ করতে চাইতো, তাহলে হচ্ছে তার এই 2650 টাকায় বিক্রি করতে হতো। আচ্ছা, আমি আবার বলি যে কি করছি, এখানে ক্ষতিতে যখন তার ক্ষতি হয়েছিল, আমরা ধরে নিচ্ছি তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? তো যখন তার ক্ষতি হয়েছিল, আমরা ধরে নিচ্ছি তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যখন তার ক্ষতি হয়েছিল তখন তার মানে 5% ক্ষতি হয়েছে। তো আমাদের এই ধরা অনুযায়ী তার বিক্রয় মূল্য হওয়া উচিত 95 টাকা। আর যদি সে 6% লাভ করতে চাইতো, আমাদের এই ধরা অনুযায়ী, ক্রয় মূল্য অনুযায়ী, তাহলে তো 106 টাকায় বিক্রি করতে হতো। তো সেই লাইনটা আমরা এখানে লিখছি যে ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে যে বিক্রয় মূল্য সেটা হওয়া উচিত 106 টাকা, ঠিক আছে? তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হওয়া উচিত 106 ভাগ হচ্ছে 95। অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে 2375 টাকা হলে আমাদের লাভে বিক্রয় মূল্য হওয়া উচিত, জাস্ট এই জিনিসটার সাথে আমরা 2375 গুণ করে দিছি। তো যা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক ছিল। আমরা আমাদের পরের নম্বর মানে 3 নম্বর অঙ্কে যাই। আমাদের 3 নম্বর অঙ্ক, দেখো 3 নম্বর অঙ্কে বলা হয়েছে কি 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, এখন তুমি এখানে দুইটা ঘটনা ঘটাইছো, যে প্রথমে তুমি কিনছো তারপরে তুমি বিক্রি করছো, তাই তো? এখন তুমি যখন কিনছো বা তখন দুই দুই ধরনের কলা কিনছো, মানে 30 টাকায় একবার 10টি দরে কিনছো, আর হচ্ছে পরের বার 30 টাকায় 15টি দরে কিনছো, ঠিক আছে? এভাবে কিনছো। আর তুমি কি করছো, সবগুলো কলা মানে সবগুলো কলার ক্ষেত্রে 30 টাকায় 12টি দরে বিক্রি করছো। এখন তোমার কত শতকরা লাভ বা ক্ষতি হয়েছে এটা জানতে চাইছে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা বের করব যে 30টা কলায় তো তুমি 12টা মানে 12টা কলা 30 টাকায় তুমি বিক্রি করছো, মানে 30 টাকা দরে, তাই না? এখন আমরা এটা বের করব যে তোমার 12টা কলা কিনতে কত টাকা লাগছে, মানে তোমার ক্রয় মূল্যটা কত, ঠিক আছে? তুমি তো বিক্রি করছো 12টা কলা 30 টাকায়, 30 টাকা দরে তুমি বিক্রি করছো, তাই না? এখন আমরা বের করব 12টা কলা তুমি কিনতে তোমার কত খরচ হয়েছে। তো তারপরে আমরা ওইটা বের করার পর তারপরে আমরা হিসাব নিকাশ করবো যে আচ্ছা তোমার লাভ বা ক্ষতি এত টাকা হয়েছে, ঠিক আছে? তো আমরা বের করি যে
12টা কলা তোমার কিনতে কত টাকা খরচ হয়েছে এটা আমরা বের করি। দেখো প্রথমবার তুমি কি করছো, প্রথমবার করছো কি যে 30 টাকা ধরে 10টি কলা, মানে 10টি কলা কিনছো, ঠিক আছে। তাহলে আমরা লিখি, দেখো 10টি কলা 10টি কলা কিনছো কত করে, 10টি কলা হচ্ছে 30 টাকা, 10টি কলা হচ্ছে 30 টাকা ধরে কিনছো প্রথমবার, তাই না? তাহলে একটি কলা কিনতে তোমার কয় টাকা খরচ হয়েছে? একটি কলা কিনতে 30 ভাগ হচ্ছে 10, তার মানে হচ্ছে 3 টাকা খরচ হয়েছে একটা কলা কিনতে। আর পরের বার আবার ওই 30টা কলাই তুমি মানে ওই 30 টাকা করেই 15টা কলা কিনছো, তার মানে পরের বারে, এটা অন্য করে দিয়ে লিখি, পরের বার তোমার 15টা কলা, 15টি কলা, পরের বার 15টি কলা তুমি 30 টাকা করে কিনছো। অতএব তোমার একটি কলা কিনতে কত টাকা খরচ হয়েছে? 30 ভাগ হচ্ছে 15, তার মানে হচ্ছে 2 টাকা, তাই না? তার মানে তোমার 2 টাকা করে খরচ হয়েছে। মানে প্রথমবার একটা কলা কিনতে তোমার খরচ হয়েছে 3 টাকা, আর পরের বার একটা কলা কিনতে তোমার খরচ হয়েছে 2 টাকা। তাহলে মোট তুমি দেখো যে তাহলে মোট তুমি 2টা কলা কিনতে, অতএব 2টা কলা কিনতে কত টাকা খরচ হয়েছে? দেখো 2টা কলা কিনতে 2টা কলা কিনতে তোমার হচ্ছে 2টা কলা কিনতে তোমার খরচ হয়েছে কত? একবার 3 টাকা, একবার 2 টাকা। তার মানে হচ্ছে একটা কিনতে 3 টাকা আর একটা কিনতে 2 টাকা। তার মানে মোট খরচ হয়েছে কত? মোট হচ্ছে 3 যোগ 2, মানে হচ্ছে মোট খরচ হয়েছে কত? 5 টাকা, তাই তো? 3 যোগ 2 মানে মোট 5 টাকা খরচ হয়েছে তোমার 2টা কলা কিনতে। এখন অতএব একটা কলা কিনতে তোমার কত খরচ হওয়ার কথা? একটা কলা কিনতে 2 যখন 1 আসবে তখন এটা ভাগ হবে। 2 সরি 2 না, এটা হচ্ছে 5 ভাগ হচ্ছে 2, অতএব 12টা কলা কিনতে, এখানে তো বলা আছে যে 30 টাকায় তুমি 12টা বিক্রি করছো, তাই না? তো আমরা বের করতেছি 12টা তোমার কিনতে কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, এটা বের করতেছি। তো 12টা কলা কিনতে খরচ হয়েছে হচ্ছে কত? 5 ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে 12। তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এত টাকা, এখানে টাকা আসবে, এত টাকা। তো এখন যদি তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, 2 12-এর ভিতর কয় বাজে? 6 বার, তো 5 6 কত হয়? তুমি যদি কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, তাহলে তুমি দেখবা যে এখানে অ্যান্সার আসে 30 টাকা। ওকে, তার মানে তুমি 12টা কলা তোমার কিনতে খরচ হয়েছে কত? 30 টাকা। এখন একটা দেখো যে বল আছে 12টা কলা বিক্রি করছো তুমি 30 টাকায়, আবার 12টা কলা তুমি কিনছো 30 টাকায়, তাহলে কি তোমার কোনো লাভ হওয়ার কথা? 30 টাকা দিয়ে কিনছো, আবার 30 টাকা দিয়ে তুমি বিক্রি করছো, তাহলে তো তোমার কোনো লাভ হওয়ার কথা না, তাই না? তো অতএব এখানে লিখবা যে ক্রয় মূল্য ইজ ইকুয়াল হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ইজ ইকুয়াল হচ্ছে আমার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইজ ইকুয়াল হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে কোনো লাভ নেই, ঠিক আছে। তো নিচে লিখবা যে অতএব কোনো লাভ বা ক্ষতি হবে না, ঠিক আছে। এটা আমি লিখলাম না আর, যেহেতু জায়গা নেই, আচ্ছা এখানে লিখে দিই সংক্ষেপে, লাভ বা হচ্ছে অথবা ক্ষতি, লাভ অথবা ক্ষতি কিছুই হবে না, ঠিক আছে। এটা আমি সংক্ষেপে লিখলাম। তো তোমরা হচ্ছে এটা একটু লিখে নিবা যে লাভ বা ক্ষতি কিছুই হবে না আমাদের এখানে, যেহেতু আমাদের কি, আমাদের ক্রয় মূল্য ইজ ইকুয়াল হচ্ছে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে, তাই হচ্ছে এখানে কোনো লাভ বা কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো যাই হোক, এখানে 3 নম্বর গেল অঙ্ক। আমরা 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে বার্ষিক মুনাফার হার হচ্ছে বার্ষিক মুনাফার হার সেটা হচ্ছে 10.50 টাকা। 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে কি কি একটু লিখি, যে দেখো আমাদের এখানে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 10.550 টাকা, ঠিক আছে। আমরা এখানে লিখলাম যে এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে আর, এখানে দেওয়া আছে আর এর মান 10.50%। যখন মুনাফার হার বলবে তখন এখানে পার্সেন্ট দিতে হবে, ঠিক আছে, 10.5%।
আর ২,০০০ টাকার মানে এটা হচ্ছে আমাদের আসল, মানে মোট কত টাকার সেটা হচ্ছে আমাদের আসল পি। ঠিক আছে? এখানে তোমরা পাশে চাইলে মুনাফার হার এত এটা লিখে নিতে পারো। ঠিক আছে? না লিখলেও সমস্যা নাই। তারপরে এখানে লিখে নিতে পারো যে মুনাফার হার, আর তারপরে আসল, হচ্ছে পি, এত এভাবে লিখে নিতে পারো। ঠিক আছে? আসল কত দেওয়া আছে? ২,০০০ টাকা। ২,০০০ টাকা। আর কত বছর? সময় যেটা, সময় এন ইজ ইকুয়াল হচ্ছে ৫ বছর, এখানে দেওয়া আছে ৫ বছর। তোমাদের বের করতে হবে কি? বের করতে বলছে আমাদের মুনাফা আই, এটার মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। মুনাফা কত এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো আমরা লিখবা যে আমরা জানি, তো লিখবা যে আমরা জানি, আমরা জানি, সংক্ষেপে লিখলাম আজা, আমরা জানি। ঠিক আছে? আমরা জানি আই ইজ ইকুয়াল হচ্ছে কি পি এন আর। তোমাদের বের করতে বলছে মুনাফা, তার মানে আই আমরা জানি না, তো আই বের করতে চাচ্ছি। দেখো পি এর মান কত দেওয়া আছে, পি এর মান হচ্ছে ২,০০০ টাকা। তো বসায় দাও ২,০০০ গুণ এন, এন এর মান কত? এন এর মান হচ্ছে সময় ৫ বছর, তো সেটা এখানে লিখলাম। আর আর, আর বলতে কোনটা? মুনাফার হার ১০.৫০ এত পার্সেন্ট। ঠিক আছে? তো এটা একটু অন্য কালি দিয়ে লিখি যেহেতু এর ভিতরে চলে যাবে। তো ১০.৫০%। ঠিক আছে? এটা আর কি লিখে দিবা। তো এবার ক্যালকুলেশন করবা, যা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কত আসে দেখি? ২,০০০ গুণ হচ্ছে ৫ গুণ হচ্ছে ১০.৫০%। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে ১,০৫০ টাকা। তাহলে আমাদের এখানে কি বের করতে বলছিল যে তার মুনাফা কত হবে? তাহলে তার মুনাফা হবে ১,০৫০ টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ৪ নাম্বার ছিল। আমরা পরের অঙ্কে যাচ্ছি, ৫ নাম্বার অঙ্কে। দেখো আমাদের ৫ নাম্বার অঙ্কে বলা আছে কি যে বার্ষিক মুনাফা শতকরা ১০ টাকা হলে, মানে মুনাফার হার ১০ টাকা সেটা বলা আছে। আর মানে ১০ টাকা থেকে কমে ৮ টাকা হয়েছে। ঠিক আছে? মানে বার্ষিক মুনাফার হার প্রথমবার ছিল ১০ টাকা, সেখান থেকে কমে ৮ টাকা হয়েছে। তাহলে ৩,০০০ টাকার, মানে এটা হচ্ছে তোমার আসল। ঠিক আছে? ৩,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে? মানে প্রথমে যখন তুমি ১০,০০০, মানে প্রথমবার যখন তুমি ১০ টাকা করে মুনাফার হার পেতে, পরের বারে কমে গেছে, তোমার ৮ টাকা করে মুনাফার হার হার হইছে। ঠিক আছে? তো তাহলে কত টাকা কমছে, এই মুনাফাটা কত কমছে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথম ক্ষেত্রে ২ টা ক্ষেত্র চিন্তা করি। মনে করো আমরা লিখলাম প্রথম ক্ষেত্রে ২ টা ক্ষেত্র চিন্তা করব আমরা এখানে। ঠিক আছে? তো এখানে একটা দাগ দিয়ে দিই মাঝখানে। তো প্রথম ক্ষেত্রে ২ টা ক্ষেত্র। যে প্রথম ক্ষেত্রে যখন মুনাফার হার ১০ টাকা ছিল, ১০ টাকা করে ছিল। তার মানে মুনাফার হার ইজ ইকুয়াল হচ্ছে কত? ১০%। আর এখানে তোমরা লিখে নিতে পারো যে কমা দিয়ে, মানে এই পাশে বাংলা কথাটা লিখে নিতে পারো যে মুনাফার হার আর ইজ ইকুয়াল ১০%। ঠিক আছে? আমি বাংলা কথাটা লিখলাম না, যেহেতু এখানে জায়গার অভাব। তো এরপরে দেখো, মানে এই মুনাফার হার কমছে। তোমার মুনাফার হার যেটা এটা কমছে। আর বাদবাকি তো কিছু কমে বা বাড়ে নাই, তাই না? সবকিছু তো সেম আছে, তাই না? তো এখন মুনাফার হার কত ছিল প্রথমবার? ১০ টাকা ছিল। আর বাদবাকি সব সেম থাকবে। ঠিক আছে? ৩,০০০ টাকার, মানে এই ৩,০০০ টাকা এটা হচ্ছে তোমার আসল। অর্থাৎ পি হচ্ছে কত? ৩,০০০ টাকা। আর ৩ বছর সময় যেটা কত? ৩ বছর। এন এর মান হচ্ছে ৩ বছর। আর এরপরে বলছে মুনাফা কত কম হবে, মানে এই প্রথমবার এই সময়ে যখন তুমি ১০% মুনাফার হার পেতে, তখন তোমার আয় কত সেটা আমরা একবার বের করব। আর দ্বিতীয় ক্ষেত্রটা অন্য কালি দিয়ে লিখি। তো দ্বিতীয় ক্ষেত্র যেটা আছে, দ্বিতীয় ক্ষেত্রে মানে যখন তোমার মুনাফার হার কমে ৮ টাকা হয়েছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে আর হচ্ছে ৮%। তারপর তোমার আসল যেটা সেটা তো আর কমে বা বাড়ে নাই, সেটার মতোই আছে ৩,০০০ টাকা। আর হচ্ছে সময় যেটা সেটাও সেম একই আছে ৩ বছর। তারপর মুনাফা কত কম হবে, অর্থাৎ আমরা মুনাফা কত হবে এই ক্ষেত্রে সেটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে? তো দেখো প্রথমবার এটাকে আমরা আই ওয়ান নাম দিলাম, প্রথমবার মুনাফা। ঠিক আছে? আর দ্বিতীয়বারের মুনাফাটাকে আমরা আই টু নাম দিলাম। তো আমরা দুইবারে দুইটা মুনাফা বের করবো আর কি। ঠিক আছে? তো এখন দেখো, যখন তোমার মুনাফার হার ১০% ছিল, তখন আমরা সূত্র জানি আই ইজ ইকুয়াল, লিখবা যে আমরা জানি
সংক্ষেপে লিখলাম। আমরা জানি আই ইজ ইকুয়াল কত, পি এন আর, তাই না? পি এন আর। তো পি এর মান কত দেওয়া আছে দেখো, 3000। পি এর মান হচ্ছে 3000 গুণ হচ্ছে এন, এন এর মান কত 3 বছর দেওয়া আছে। মুনাফার হার প্রথম ক্ষেত্রে কত 10, তার মানে 10%। তো তুমি যদি একটু ক্যালকুলেশন করো কত আসে একটু দেখি আমরা। 3000 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 10%। তো ক্যালকুলেশন করলে এখানে আসে হচ্ছে আমাদের 900 টাকা, মানে 900। তো ক্যালকুলেশন করলে এখানে 900 টাকা আসে। তো প্রথমবার যখন মুনাফার হার তোমার 10% ছিল, মুনাফার হার তোমার যখন 10% ছিল, তখন হচ্ছে তোমার আয় যেটা, সেটার মান আসছে 900 টাকা। ঠিক আছে, এটাকে আমরা I1 নাম দিয়েছিলাম, তো এটাকে I1 রাখলাম। ঠিক আছে, মানে I1 এর মান 900 টাকা। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে যেটা I2, সেটা কত আমরা সেটা একটু বের করি। যখন তোমার মুনাফার হার কমে গেছে, ঠিক আছে, মানে 10 টাকা থেকে কমে 8 টাকা হয়ে গেছে, তখন I2 কত, সেই ক্ষেত্রে I2 তোমরা উপরে লিখে নিবা যে আমরা জানি। ঠিক আছে, আমরা জানি, এভাবে লিখে নিবা যে আমরা জানি I ইজ ইকুয়াল কত, পি এন আর। পি এন আর, পি এর মান কি আমরা জানি, এখানে তো দেওয়াই আছে। পি এর মান কত 3000 গুণ হচ্ছে এন, এন এর মান কত এটাও দেওয়া আছে 3 বছর, গুণ হচ্ছে আর, আর এর মান কত কমে 8% হয়েছে, তো 8% এখানে লিখে দিবা। তো এখন তুমি যদি ক্যালকুলেশন করো কত আসে একটু দেখি। 3000 গুণ 3 গুণ হচ্ছে 8%, তার মানে এখানে আসতেছে হচ্ছে আমাদের 720 টাকা। মানে তোমার যখন মুনাফার হার কমছে, 2% কমছে, কমে 8% আসছে, তখন হচ্ছে 720 টাকা তুমি মুনাফা পাচ্ছ। ঠিক আছে, এখন তাহলে আমরা লিখতে পারি যে যেটা পার্থক্য হবে, মানে প্রথমে ছিল 900 টাকা ছিল, তখন এখন পাচ্ছ পাচ্ছ কত, যখন মুনাফার হার কমে 8 টাকা হয়েছে তখন পাচ্ছ হচ্ছে 720 টাকা। তাহলে অতএব মুনাফা কত কমছে, এই যে এখানে কোশ্চেন করছে কি মুনাফা কত কমছে, তাহলে আমরা লিখতে পারি যে মুনাফার যে পার্থক্য বা মুনাফা কমছে হচ্ছে কত, সংক্ষেপে লিখলাম যে মুনাফা কমছে হচ্ছে 900, কি করব কমছে কত বের করতে হলে কি করব, বিয়োগ করব, 900 থেকে 720 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের অ্যান্সার কত আসে দেখি, 100, 900, 900 মাইনাস হচ্ছে 720, তাহলে আমাদের অ্যান্সার আসে 180 টাকা। তাহলে এই 180 টাকা হচ্ছে আমাদের কমছে। ঠিক আছে, তো 180 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার কীভাবে লিখবো, যে মুনাফা কত কম হবে, মুনাফা হচ্ছে 180 টাকা কম হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে হচ্ছে বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আর এই স্লাইড অর্থাৎ এই পিডিএফটার লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্স কোনটা, এটা হচ্ছে তুমি এই ভিডিও টাইটেলের উপর ক্লিক করবে, যে ডিসক্রিপশন বক্স ওপেন হবে। তো এই পিডিএফটা তুমি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, মানে আমি যে এই পিডিএফটার উপরে লিখলাম আর কি। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।